ভারতীয় ইতিহাসে লর্ড কর্নওয়ালিস, টমাস মনরো, হোল্ট ম্যাকেনজি, হেনরি লরেন্স প্রমুখ ব্যক্তির নাম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আসলে এই সমস্ত ব্রিটিশ আধিকারিকরা নানান পরিকল্পনা ও অনুসন্ধান করে উদ্ভাবন করেছিলেন এমন কিছু ভূমি রাজস্ব ব্যবস্থার যেগুলো গভীরভাবে দাগ কেটে গিয়েছিল ভারতীয় কৃষকদের জীবনে। চিরস্থায়ী, রায়তওয়ারি, মহলওয়ারি ও ভাইয়াচারি বন্দোবস্তের উদ্যোগ আধুনিক ভূমি রাজস্ব ব্যবস্থার উন্নতি সাধন করলেও অত্যাচার ও দুর্দশায় জর্জরিত করে তুলেছিল সাধারণ কৃষকদের জীবন। আসলে ওয়ারেন হেস্টিংসের আমল থেকেই ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে শুরু হয়েছিল নানাবিধ পরীক্ষা নিরীক্ষা, যার ফলে লর্ড কর্নওয়ালিসের আমলে প্রবর্তিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত, যা বাংলা তথা ভারতীয় ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। কিন্তু এই ব্যবস্থা ভারতের সর্বত্র প্রসারিত হয়নি। তোমরা নিশ্চয়ই জানো যে প্রথমে বাংলা, বিহার ও ওড়িশায় এবং পরে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো স্থানে চালু ছিল এই ব্যবস্থা। তবে ভারতের বাদবাকি অঞ্চলে তখন ঠিক কী রকম পরিস্থিতি ছিল? রায়তওয়ারি, মহলওয়ারি ও ভাইয়াচারি ব্যবস্থা কতখানি প্রভাবিত করেছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলকে? সে সবই ডিটেলসে আলোচনা করে নেব আজকের এই ক্লাসে। প্রথমেই চোখ রাখবো রায়তওয়ারি বন্দোবস্তের দিকে। জানো তো, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রায়ত বা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য যে বন্দোবস্তের সূচনা করেছিল তা রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত হয়। 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজের গভর্নর পদে নিযুক্ত হন টমাস মনরো, আর ওনার উদ্যোগেই ব্যাপকভাবে চালু হয় রায়তওয়ারি বন্দোবস্ত। তাই অনেক সময়ে তাকেই বলা হয় রায়তওয়ারি বন্দোবস্তের জনক। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পর ভারতের অন্যান্য জায়গাতেও এই ব্যবস্থা ছড়িয়ে দিতে উদ্যোগী হয় ব্রিটিশ সরকার। কিন্তু ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে এই ব্যবস্থার ত্রুটিগুলি, ফলে মোহভঙ্গ হয় ব্রিটিশ সরকারের। তারা পুনরায় ভাবনা চিন্তা শুরু করেন আর একটি নতুন ব্যবস্থা তৈরির জন্য, যাতে প্রেরণা যোগায় স্কটিশ জ্ঞানদীপ্তি এবং ইউরোপীয় হিতবাদী আদর্শ। যদিও এ প্রসঙ্গে এরিক স্টোকস বলেছিলেন যে এক্ষেত্রে ব্রিটিশ প্রশাসকদের অনেকেই ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। জানো তো, টমাস মনরোর হাত ধরে এই ব্যবস্থা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল অনেক আগেই।
1792 খ্রিস্টাব্দ। টিপু সুলতানের অধীনস্থ বড়ামহল এলাকা হস্তগত করে ইংরেজরা। সেখানেই ক্যাপ্টেন আলেকজান্ডার রিড কৃষকদের সঙ্গে প্রত্যক্ষভাবে বন্দোবস্ত করার মাধ্যমে শুরু করেন পরীক্ষা নিরীক্ষা। এরপর 1801 খ্রিস্টাব্দ থেকে সেই কাজ বজায় রাখেন টমাস মনরো। কিন্তু 1807 খ্রিস্টাব্দে তিনি নিজের দেশে ফিরে গেলে শিথিল হয়ে আসে এই কর্মকাণ্ড। অবশ্য 1820 খ্রিস্টাব্দে তিনি আবারও ফিরে আসেন ভারতে মাদ্রাজের গভর্নর হয়ে। আর ওই বছরেই মাদ্রাজে ব্যাপকভাবে চালু হয় রায়াতওয়াড়ি বন্দোবস্ত। এবার জেনে নেব এই ব্যবস্থার শর্তগুলি ঠিক কি কি ছিল সেই সম্পর্কে। রায়াতওয়াড়ি বন্দোবস্তে প্রত্যক্ষ যোগাযোগ থাকত সরকার ও কৃষকের মধ্যে। প্রায় 30 থেকে 40 বছরের মেয়াদ সম্পন্ন এই ব্যবস্থায় অস্তিত্ব ছিল না কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী শ্রেণীর। অন্যদিকে রাজস্বের হার ছিল অত্যধিক। উৎপন্ন ফসলের প্রায় 45 থেকে 55% রাজস্ব আদায় করা হতো। এমনকি জমির ওপর রায়াত বা কৃষকের মালিকানা সত্ত্ব ছিল না। রায়াত শুধুমাত্র জমি ভোগ করতে পারত, কারণ জমির মালিক ছিল ব্রিটিশ সরকার। সাধারণত এই ব্যবস্থায় উৎপাদনের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে ভাগ করা হতো। এর পাশাপাশি খরা, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হলেও রায়াত তার নির্দিষ্ট খাজনা দিতে বাধ্য থাকত। এই তো গেল শর্তাবলীর কথা। এবার দেখে নেব এই ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি। আর প্রথমেই ইতিবাচক সম্ভাবনাগুলির কথা বলবো। রায়াতওয়াড়ি ব্যবস্থায় ব্রিটিশ সরকারের সঙ্গে সরাসরি রায়াতের সম্পর্ক স্থাপিত হওয়ায় এই ব্যবস্থায় জটিলতা ছিল না। আবার জমিদার বা পত্তনিদারদের মতো মধ্যস্বত্বভোগী না থাকায় রায়াতরা শোষণ থেকে মুক্ত ছিলেন। এমনকি সরকার নির্দিষ্ট রাজস্ব প্রদান করলে জমি থেকে তাদের উচ্ছেদও করা হতো না। পাশাপাশি রায়াতওয়াড়ি বন্দোবস্তের সময় ভূমিদাস প্রথার অবসান ঘটেছিল, কারণ ভূমিদাস রাখার মতো ক্ষমতা ছিল না কৃষকদের। তবে এই ব্যবস্থার কিছু নেতিবাচক প্রভাবও ছিল। সেগুলি হলো, রায়াতওয়াড়ি বন্দোবস্তে রাজস্ব সংগ্রহকারী সরকারি কর্মচারীদের অত্যাচারের শিকার হতেন রায়াত বা কৃষকরা। এই ব্যবস্থায় জমিতে রায়াতের কোনো মালিকানা সত্ত্ব ছিল না। ফলে এই অস্থায়ী পরিকাঠামো তাদের দারিদ্রতা ও দুর্ভিক্ষের প্রধান কারণ হয়ে ওঠে। পাশাপাশি যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে শস্যহানি হলেও রায়াতকে বাধ্যতামূলকভাবে রাজস্ব দিতেই হতো, না হলে বাজেয়াপ্ত করে নেওয়া হতো তার সমস্ত সম্পত্তি। এমনকি খাজনা মেটানোর জন্য মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করতে পারতেন না অনেকেই। ফলে সর্বশান্ত হতেন কৃষকরা। রায়াতওয়াড়ি বন্দোবস্তের এহেন পরিকাঠামোয়
বিধ্বস্ত হয়ে পড়েছিল ভারতীয় কৃষক সমাজ। এ প্রসঙ্গে ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেছেন যে এই ব্যবস্থায় শোষণের মাত্রা ছিল অনেক বেশি এবং এটি চিরস্থায়ী বন্দোবস্তের তুলনায় বেশি ক্ষতিকর ছিল, যার ফলে 1875 খ্রিস্টাব্দে সংঘটিত হয় দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহ। এর পরিণামস্বরূপ সরকার বাধ্য হয়ে পাশ করে দ্য ডেকান এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট বা দাক্ষিণাত্য কৃষিত্রাণ আইন। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে যে সকল ভূমি রাজস্ব ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল ব্রিটিশ সরকার, সেগুলির মধ্যে মহলওয়ারি বন্দোবস্ত বেশ উল্লেখযোগ্য। সেই কথাই আলোচনা করব এখন। সময়টা 1822 খ্রিস্টাব্দ। ব্রিটিশ প্রশাসক হোল্ট ম্যাকেনজি এক প্রতিবেদনের ভিত্তিতে জারি করেন সপ্তম রেগুলেশন, যার ওপর নির্ভর করেই প্রবর্তিত হয় মহলওয়ারি বন্দোবস্ত। পরবর্তী সময়ে বিশেষত 1833 থেকে 1853 খ্রিস্টাব্দের মধ্যে এই বন্দোবস্তের প্রভূত সংস্কার সাধন ও সম্প্রসারণ ঘটানো হয়। উইলিয়াম বেন্টিঙ্ক, আর.এম. বার্ড, জেমস থমসন, এলফিনস্টোন প্রমুখ এ কাজে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। ভারতের গাঙ্গেয় উপত্যকা অঞ্চল, উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের একাংশে চালু ছিল এই ব্যবস্থা। এবার নজর রাখা যেতে পারে মহলওয়ারি বন্দোবস্তের শর্তাবলীর দিকে। জানা যায় যে এই ব্যবস্থায় একটি বা কয়েকটি গ্রাম নিয়ে এক একটি মহল বা তালুক তৈরি করা হতো এবং সরকারকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের শর্তে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে ওই মহলের ইজারা দেওয়া হতো, যারা ইজারাদার বা গ্রাম প্রধান হিসেবে পরিচিত হয়ে ওঠে। এর পাশাপাশি জমির উৎপাদিকা শক্তি অনুসারে নির্ধারিত হতো রাজস্বের পরিমাণ। নির্দিষ্ট রাজস্বের 80% ছিল সরকারের এবং 20% ছিল গ্রাম প্রধানের প্রাপ্য। এমনকি এই ব্যবস্থায় প্রায় 20 থেকে 30 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হতো। আর জানো, মহলওয়ারি ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝে রাজস্ব আদায়কারী গ্রাম প্রধান ছাড়া আর কোনো মধ্যস্বত্বভোগী ছিল না। তবে এই ব্যবস্থাতেও ছিল কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক। সেই কথাই আলোচনা করব এখন। ইতিবাচক সম্ভাবনার ক্ষেত্রে দেখা যায় যে মহলওয়ারি বন্দোবস্তে কোনো ব্যক্তি রাজস্ব দিতে না পারলেও তাকে তৎক্ষণাৎ জমি থেকে উৎখাত করা হতো না। একবার রাজস্ব নির্দিষ্ট হলে তা 30 বছর পর্যন্ত অপরিবর্তিত থাকত। এমনকি গ্রাম প্রধান ছাড়া অন্য কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় নায়েব ও গোমস্তাদের অত্যাচারও ছিল অনুপস্থিত। অন্যদিকে নেতিবাচক প্রভাবও পড়েছিল ব্যাপকভাবে। সেগুলি হলো, জমির ওপর কৃষকের মালিকানার বিলুপ্তি ঘটানো হয়। মধ্যস্বত্বভোগী হিসেবে প্রায়শই গ্রাম প্রধানের জুলুমের শিকার হতেন কৃষকরা।
রাজস্বের হারও ছিল অত্যন্ত চড়া। এমনকি রাজস্ব না মেটাতে পারলে জমি থেকে উচ্ছেদ করা হতো কৃষকদের। ভারতবর্ষে ইংরেজদের হাত ধরে চালু হয়েছিল আর একটি ভূমি রাজস্ব ব্যবস্থা, যা প্রচলিত ছিল পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। 1846 খ্রিস্টাব্দে ইঙ্গো শিখ যুদ্ধের পর কোম্পানি সরকার ঝিলাম ও বিতস্তা নদীর পূর্ব তীরে 30 বছর মেয়াদি জমি বন্দোবস্ত করে। আর এই ব্যবস্থায় পরিচিত হয় ভাইয়াচারী বন্দোবস্ত নামে। এতে গ্রামের প্রত্যেক কৃষকের সঙ্গে আলাদা জমি ও রাজস্ব বন্দোবস্ত করা হতো। পরে 1849 খ্রিস্টাব্দে সমগ্র পাঞ্জাব দখল করা হলে চিফ কমিশনার হেনরি লরেন্স সেখানে এই ব্যবস্থাই চালু করেন। বস্তুত এই ব্যবস্থা ছিল মহলওয়ারি ব্যবস্থারই অনুরূপ, যা একইভাবে জর্জরিত করে তুলেছিল সাধারণ কৃষকদের জীবন। কথায় কথায় চলে এলাম ক্লাসের একেবারে শেষে। এখানে আর এটুকুই বলবো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘ পরিকল্পনা এবং অনুসন্ধানের মাধ্যমে প্রবর্তন করেছিল যে সকল ভূমি রাজস্ব ব্যবস্থার, সেগুলি ভারতের দরিদ্র কৃষকদের জীবনে রেখে গিয়েছিল বহুমুখী প্রভাব। অত্যাচার, দারিদ্রতা ও অর্থনৈতিক বৈষম্য একটু একটু করে গ্রাস করেছিল ভারতীয় সমাজকে, যা এ দেশের অর্থনীতি ও প্রশাসনকে প্রভাবিত করেছিল গভীরভাবে।